বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছি অধ্যায় ৩-এ, তাই না? ঘর্ষণ আমি হচ্ছে গিয়ে যতটুকু দেখিয়েছি ওইটুকু মোটামুটি করলে এনাফ। ঠিক আছে? অঙ্ক যখন করব তখন আরো জিনিসপত্র দেখবো। আজকে আমরা শুরু করব হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে। এখন মহাকর্ষ সূত্রের আগে আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে দুনিয়াতে মৌলিক বল বলে একটা ধারণা আছে। তোমরা কি এই জিনিসটা বইয়ে পড়েছো? মৌলিক বল কয় রকম? ৪ রকম। কি কি? এক নাম্বার হচ্ছে না, এক নাম্বার হচ্ছে মহাকর্ষ বল। ২ নাম্বারে না, তাড়িত চৌম্বক বল। তাড়িত চৌম্বক বল। ৩ নাম্বারে সবল নিউক্লিয় বল। আর ৪ নাম্বারে উইক নিউক্লিয়ার ফোর্স বা দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে? এখন সবল আর দুর্বল নিউক্লিয় বল নিয়ে আমরা ক্লাস 9-10 এ সাধারণত খুব একটা বেশি পড়ি না। 11-12 এও যে পড়ি খুব বেশি তা না, ওখানেও জাস্ট নামগুলা মেনশন করা হয়। আর ওটা ধরো ওইটার ফলাফল হিসেবে যে তেজস্ক্রিয়তা বলে একটা ব্যাপার আছে, বা কণাগুলো যে নিজেদের জায়গায় ধরে রাখে নিজেদেরকে, ওই ব্যাপারগুলো আমরা হালকা করে টাচ করি। দ্যাটস ইট। বাট মহাকর্ষ বল সম্পর্কে তোমরা এখন জানতেছো, আরো ডিটেলসে জানবা 11-12-এ। তাড়িত চৌম্বক বল নিয়ে এখন খুব বেশি জানবা না, এখন আলাদা করে তাড়িত বল নিয়ে শুনবা এবং চৌম্বক বল নিয়ে শুনবা। তোমাদের চৌম্বকের চ্যাপ্টারটা সিলেবাসে রাখছে কিনা আমি জানি না, তোমাদের তো শর্ট সিলেবাস, তাই না? হ্যাঁ। তো চৌম্বক না থাকলেও তাড়িৎ বল বা তড়িৎ বল যেটাকে বলে ইলেকট্রিক ফোর্স, ওটা আমাদের থাকবে। ঠিক আছে? তাড়িত চৌম্বক একসাথে কিভাবে কাজ করে সেটাও আবার তোমরা ইন্টারে উঠে দেখবা। ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই মহাকর্ষ বলটা। মহাকর্ষ বল প্রথমে, এটা অবশ্যই নিউটনের সূত্র থেকে আসে, এটা তো সবাই বুঝো বা সবাই জানো, বইয়ে পড়েছো। একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে নিউটনের মহাকর্ষ সূত্র, এটা সবাই ভুল করে। নিউটনের মহাকর্ষ সূত্র শুধুমাত্র বিন্দু ভরের জন্য প্রযোজ্য। এখানে একটা নতুন কথা আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে কি বিন্দু ভর। কারণ বিন্দু ভর বলতে আমরা কি বুঝি? যদি কোনো পদার্থের ভর একটা বিন্দুতে সংকুচিত আছে বলে আমরা মনে করি। ধরো আমরা বললাম আমাদের কাছে হচ্ছে গিয়ে লেটস সে কথার কথা এরকম একটা বক্স আছে। এই বক্সের ভর, বক্সের শেপ তো চমৎকার হয়েছে। এই হচ্ছে ধরো একটা বক্স আছে, এই বক্সের ভর মনে করো আমরা বলতেছি 10 গ্রাম, 10 কিলোগ্রাম। তো এই 10 কিলোগ্রাম ভরটা কি সমস্ত বক্স জুড়ে ছড়ানো ছিটানো অবস্থায় আছে না? যেটাকে আমরা বলি ভর বিস্তৃত অবস্থায় বা ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। আমরা যদি এখন এই সমস্ত ভরকে কোনো একভাবে একটা বিন্দুতে সংকুচিত করে নিয়ে আসি এবং বলি যে এই বিন্দুর ভরটাও কত, 10 কেজি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিন্দু ভর। বুঝাতে পারছি? এবং এই ধারণা থেকেই এই বিন্দু ভর ব্যাপারটাকে রিয়েলাইজেশন আনার জন্য দুটো কেন্দ্র আমরা ভবিষ্যতে পড়ব। একটা নাম হচ্ছে ভর কেন্দ্র, আর একটা হচ্ছে ভার কেন্দ্র। দুটো শুনতে একই রকম, বা দুটো আলাদা জিনিস। যেটা ভর কেন্দ্র, ভর কেন্দ্রের ইংরেজি নাম হচ্ছে সেন্টার। সেন্টার বানান কি লিখে ফেলতে, সেন্টার অফ ম্যাস। অর্থাৎ যেই সেন্টার বা যেই কেন্দ্র বরাবর বস্তুর ভর কাজ করে। ঠিক আছে? আচ্ছা। আর ভার কেন্দ্র যেটা, সেটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। তো ভার কেন্দ্র জিনিসটা বোঝার জন্য আমার নিউটনের সূত্র আগে পড়তে হবে, মহাকর্ষ বল কি পড়তে হবে, সেখান থেকে অভিকর্ষ বলে যেতে হবে, তারপর ভারে যাব আমরা। ঠিক আছে? আর ভর কেন্দ্র বোঝার জন্য আমার আসলে এই কনসেপ্টগুলোর প্রয়োজনীয়তা নাই। ভর কেন্দ্র জিনিসটা সেন্টার অফ ম্যাস, এবং সেন্টার অফ ম্যাস মানে কোনো একটা বস্তুর ভেতরে ভরটা তো অনেক বিস্তৃত অবস্থায় থাকে। এই বিস্তৃত ভরকে যদি আমরা একটা বিন্দুতে সংকুচিত করতে পারি, তাহলে আমরা সেটাকে বলবো একটা বিন্দু ভর। ঠিক আছে? এবং যেন তেন ভাবে আবার সংকুচিত করলে হবে না, ওখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো আবার আমাদের সিলেবাসের লেভেলে নাই, সো এই জন্য ওই আলোচনাটা করবো না। বাট এটুকু জেনে রাখো, ভরকেন্দ্র মানে হচ্ছে প্রথম কথা সমস্ত পদার্থের ভরকে একটা বিন্দুতে সংকুচিত করব। দ্বিতীয় কথা, একটা নিয়ম মেনে আমাকে ওই বিন্দুতে সংকুচিত করতে হবে, যে কোনো বিন্দুতে ট্রান্সফার করলে হবে না। যেমন একটা উদাহরণ হিসেবে আমি যদি বলি, মনে করো তোমার কাছে একটা সুষম ঘনত্বের গোলক আছে। ধরো এটা একটা গোলক এবং এই গোলকের ঘনত্ব সুষম।
ঘনত্ব সুষম মানে কি? গোলকের সম্পূর্ণ এরিয়া যে কোনো জায়গা তুমি যদি চুজ করো, এই জায়গায় যদি তুমি তার ঘনত্ব মাপো, ঘনত্বকে আমরা তো রো দিয়ে প্রকাশ করি, এটা তো তোমরা জানো তাই না? রো ইকুয়ালস টু আমরা কি বলি? একক আয়তনে ভর। এই একক আয়তনে ভর এই পদার্থের এই গোলকের জন্য সবখানে সমান, এখানে যা পাবো এখানেও তা পাবো, এখানেও তা পাবো, এখানেও তা পাবো। বুঝাইতে পারছি? যদি এরকম সুষম ঘনত্বের একটা গোলক আমরা পেয়ে থাকি, তাহলে তার ভর কেন্দ্র ঠিক ওই সুষম গোলকের কেন্দ্রে থাকে, একদম কেন্দ্রে থাকবে, একদম সেন্টারে থাকবে। বুঝতে পারছি? এই উপরে নিলে হবে না, এই বামে নিলে হবে না, এই নিচে নিলে হবে না, কোথায় নিতে হবে? একদম সেন্টারে বা কেন্দ্রে নিতে হবে। বুঝতে পারছি? এখন যদি আবার এরকম হয়, কথার কথা, ধরো এই গোলকের মাঝখানের এই জায়গাটা ফুটা, কোনো কারণে আমি এই জায়গাটা ফাঁপা করে ফেলছি, এটা নিরেট না, ফাঁপা করে ফেলছি, তখন আর ভর কেন্দ্র কেন্দ্রে থাকবে না, একটু ডানে বা বামে শিফট হবে। সেটার জন্য একটা নির্দিষ্ট ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটার জন্য আবার ক্যালকুলাসের সাহায্য লাগে। তো দ্যাটস ওয়াই ওইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো না। অবশ্য শুধু ক্যালকুলাস দিয়েই যে করা যায় তা না, জ্যামিতি ওই যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে না, এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, ওটা ধরেও করা যায়। সেটা আমরা পরীক্ষা শেষে কোনো এক ক্লাসে একটু আনন্দ করে দেখবো না, বা আমি একটা ভিডিও বানাই দিব না তোমাদের, ঠিক আছে? আপাতত জাস্ট এইটুকু জেনে রাখো যে ভর কেন্দ্র হওয়ার জন্য আমার প্রথমত কি লাগবে? একটা বিন্দুতে ভরকে সংকুচিত করতে হবে, এবং সে একটা নিয়ম মেনে, একটা রিচুয়াল মেনে ওই বিন্দুটাকে চুজ করতে হবে। যে কোনো বিন্দুকে চুজ করলে হবে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এবং আমি আবারও বলি, নিউটনের মহাকর্ষ সূত্র শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? বিন্দু ভরের জন্য প্রযোজ্য। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? না। এখন তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রে আসলে কি বলছে, বিন্দু ভরের মধ্যে কি হবে? বলা হয়েছে মহাবিশ্বের যে কোনো বস্তু নিজেরা নিজেদেরকে কি করে? আকর্ষণ করে। এটা হচ্ছে প্রথম কথা। মহাকর্ষ সূত্রের প্রথম কথা, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। নিউটন কখনো তার গ্রন্থে, তার গবেষণায় বলে নাই কেন এই আকর্ষণ বলটা হয়। সে তার বইয়ের শেষ পাতায় লিখে গেছে, যে এই বইটি পড়বে, ওই যে বইটার নাম নিশ্চয়ই শুনছো, ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। বাংলা মানে করলে দাঁড়ায় যে ন্যাচারাল যে ফেনোমেনন গুলো হয়, সেই ফিলসফিটাকে, এই দর্শনটাকে ম্যাথমেটিক্সের পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করছে নিউটন। দ্যাটস ইট। তো উনি বলছেন, যেই পাঠক আমার এই বইটা পড়বেন, আমি তার কল্পনা শক্তির উপর ছেড়ে দিলাম, যে উনি কল্পনা করে নিক কিভাবে বা কি এই গ্র্যাভিটিটাকে বা গ্র্যাভিটেশন ফোর্সটাকে চালানো, মানে পরিচালনা করে। যেমন তোমরা জানো, দুইটা ইলেকট্রন পাশাপাশি রাখলে তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল হয়। আমরা বলতে পারি একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করে, তাই না? অথবা একটা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করে, ওটাও একটা স্থির বৈদ্যুতিক বল। আবার চুম্বক বল কোথায় সৃষ্টি হয়? যেখানে আমার চুম্বক মেরু থাকে, নর্থ পোল আর সাউথ পোল থেকে, সেখানে চুম্বক বল সৃষ্টি হবে। ব্যাপারটা এরকম না? সিমিলারলি মহাকর্ষ বল কিসের জন্য সৃষ্টি হয়, এইটা নিউটন কখনো বলে যান নাই, এটা বলছেন আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে। আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটির দুটো অংশ আছে, একটা হচ্ছে স্পেশাল পার্ট, আর একটা হচ্ছে জেনারেল পার্ট, এটা সাধারণ তত্ত্ব, আর একটা হচ্ছে বিশেষ তত্ত্ব। বিশেষ তত্ত্বের মধ্যে বস্তুর ভর কম বেশি হয়, দৈর্ঘ্য ছোট বড় হয়, সময়ের পরিমাণ যেটা আমার কাছে 1 ঘন্টা সেটা আরেকজনের কাছে 5 মিনিট হতে পারে, এরকম টাইপের ধারণা আছে। আর সাধারণ তত্ত্বে, আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব উনি বুঝিয়ে গেছেন বা থিওরিটিক্যালি প্রমাণ করে গেছেন যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, মহাকর্ষ যেটা আমরা বলি, এটা আসলে স্পেস বা স্পেস টাইম, শুধু স্পেস না, স্পেস টাইমের জন্য হয়। ঠিক আছে? এই ধারণাগুলো আমরা জ্যোতির্বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে, একদম লাস্ট চ্যাপ্টার, যখন ওটা পড়বো তখন আরো ক্লিয়ার করে বোঝাবো। ঠিক আছে? বাট অনেক জায়গায় দেখবা যে গ্র্যাভিটন কণা বলে একটা কণার কথা ধারণা করে নেওয়া হয়, যেখানে বলা হয়েছে যে গ্র্যাভিটন কণা হচ্ছে এই কি বলে মহাকর্ষ বলের জন্য দায়ী। এটা ধারণা করা হয়েছে, এটার কোনো প্রুফ ওরকম নাই। ঠিক আছে? তো যদি কখনো এমসিকিউতে আসে নিচের কোন কণাটি মহাকর্ষ বলের জন্য দায়ী, তখন তোমরা অবশ্যই গ্র্যাভিটন কণাকেই সিলেক্ট করবা, কারণ এরকম কথা বলা হয়েছে। ঠিক আছে? অংশ, হ্যাঁ, কিন্তু গ্র্যাভিটন কণাই যে দায়ী এটার তেমন মানে ওরকম স্ট্রেংথেন্ড প্রুফ নাই আর কি। ঠিক আছে? এবং থাকলেও হয়তো বা রিসেন্টলি হইতে পারে, বা আমি জানি না, সত্যি কথা বলতে ওইটা আমার একটা জ্ঞানের ব্যর্থতা আছে, ওইটা তোমাদেরকে আমি পরে ক্লিয়ার করবো। ঠিক আছে? বাট সোজা কথা, যতক্ষণ আমরা নিউটনিয়ান ফিজিক্স পড়তেছি, আমি তোমাদেরকে ওই যে কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স এর মধ্যে একটা পার্থক্য বলছিলাম, মনে আছে? যে কাইনেমেটিক্সে আমরা আসলে কারণ নিয়ে কথাবার্তা বলি না, ফলাফল নিয়ে কথাবার্তা বলি। আর কাইনেটিক্স আসলে আমরা ফলাফল নিয়েও কথাবার্তা বলি। আবার
ফলাফল যেমন কোনো বস্তু যদি গতিশীল হয় তার ফলাফল হচ্ছে কি, বস্তুর বেগ আসছে, বস্তুর স্মরণ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? আর এটার কারণ কি, কেউ না কেউ ওকে বল প্রয়োগ করছে, ব্যাপারটা এরকম না? আচ্ছা, তো যখন ওই বল প্রয়োগ করছে, বলের আবার যদি তুমি কারণ জিজ্ঞেস করো বল কেন আসছে, সেটা আরেক লেভেল ভেতরের প্রশ্ন। ওই প্রশ্নগুলোকে আমরা এখন এই লেভেলে অ্যান্সার করব না। সত্যি কথা বলতে এই প্রশ্নগুলোকে তোমরা যদি কখনো ফিজিক্স নিয়ে অনার্সে পড়তে যাও, তখন দেখবা ফার্স্ট ইয়ারের ক্লাসে, সেকেন্ড ইয়ারের ক্লাসে এক এক করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে তুমি পাবা। কারণ এগুলোর কোনো একটা অ্যান্সার নাই, এগুলোর প্রত্যেকটার অনেক রকম অ্যান্সার আছে, এবং কোনোটাই আবার ভুল না। তোমরা এখন যেরকম ধরো এক সংজ্ঞা পড়তেছো, ওই সংজ্ঞাটার দুই একটা ওয়ার্ড বাদ গেলে জিনিসটা ভুল হয়ে যেতেছে, তাই না? বা তোমার কাছে মনে হইতেছে যে ধরো আমি বললাম এখন বিকেল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত 1 ঘন্টা, আরেকজন বললো যে না মাত্র আধা ঘন্টা হয়েছে। এটাকে আমরা যেরকম বলি যে ভুল বলতে একজন, ঠিক বলছে একজন। ফিজিক্স আসলে বলে যে না, দুইজনই ঠিক বলতে পারে, দুইটা জিনিসও পাশাপাশি ঠিক হতে পারে। ঠিক আছে, দিস ইজ আ ভেরি কমপ্লিকেটেড কনসেপ্ট, বুঝতেই পারতেছো কথাগুলো শুনে। ওই কনসেপ্টগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না, ঠিক আছে? এখন বেসিক্যালি সত্যি কথা বলতে যেই যেই প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে আমরা কমপ্লিকেশনস পাবো, সেই প্রশ্ন আমরা বাদ দিব। যেমন যখন তোমরা মুক্তভাবে পরন্ত বস্তুর অঙ্ক করে আসছো বা থিওরি পড়ে আসছো, আমরা বলছি যে ওখানে আর কোনো বাধা নাই, বাতাসে বাধা নাই। কারণ কি, বাতাসে বাধা থাকলে একটা নতুন কমপ্লিকেশন অ্যাড হয়, সমীকরণে আর একটা অজানা রাশি নিয়ে আসতে হয়, তাই না? কমপ্লিকেশন আমরা এড়াই গেছি। তারপর যখন আমরা ঘর্ষণ পড়িয়েছি, আমরা বলছি হ্যাঁ দুইটা তলের মধ্যে আমার এরকম বাধাদানকারী বল আসে, কিন্তু এক্স্যাক্টলি কেন হয়, এটা যে মানে এটাও যে একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্সের জন্য হয়, সেই কথাবার্তা কিন্তু আমরা বলি নাই, কারণ ওটা আরেক ধাপ ভিতরের কথাবার্তা, বুঝতে পারছো? তো এরকম প্রশ্নগুলো আসবে, আসাটা অস্বাভাবিক না, কিন্তু জাস্ট এইটুকু জেনে রাখবা যে এগুলোর অ্যান্সার একটা না, অনেকগুলা। তো সময় হলে জানবো। আপাতত আমার কাজ হচ্ছে বুঝা যে এই যে মহাকর্ষ বল নিয়ে আমরা কথা বলতেছি, এটার জন্য কি কি সমীকরণ দায়ী, কিভাবে জিনিসটা পরিবর্তিত হয়। কারণ ওই সমীকরণগুলো সম্পর্কে আইডিয়া না রাখলে, ওই চলকগুলো কার জন্য কে পরিবর্তন হয় আইডিয়া না রাখলে, ওই উত্তরটাও তুমি বুঝবা না, সত্যি কথা বলতে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ, সো নিউটনের মহাকর্ষ সূত্রে কি বলা হয়েছে? প্রথম কথা হচ্ছে বিন্দু ভরের জন্য এই সূত্র প্রযোজ্য হবে। তার মানে আমাকে চিন্তা করতে হবে যে আমার এখানে একটা বিন্দু ভর আছে m1, এবং তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা বিন্দু ভর আছে m2। তোমরা যখন নিউটনের মহাকর্ষ সূত্র সাধারণভাবে পড়ছো, নিশ্চয়ই ওরা গোল্লা গোল্লা আঁকায়া পড়াইছে সব জায়গায়, তাই না? আসলে বিন্দু ভরের জন্য প্রযোজ্য, কিন্তু বিন্দু ভর থেকে আবার গোল্লায় যাওয়া যায় কিভাবে? একটু আগে যে আমি তোমাদের উদাহরণটা দিলাম, মনে করো আমাদের কাছে একটা সুষম গোলক আছে, সেই সুষম গোলকের কেন্দ্র হচ্ছে ভর কেন্দ্র, রাইট? তো সুষম গোলক থেকে যেভাবে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স ছড়াবে, ওই বিন্দু থেকেও একইভাবেই গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স ছড়াবে। দিস ইজ ওয়াই সুষম গোলকের ওই কেন্দ্রকে তুমি ভর কেন্দ্র বলতে পারো, অন্য কোনো বিন্দুকে ভর কেন্দ্র বলতে পারো না। ভরকেন্দ্রের স্পেসটা বা জায়গাটা যদি এখান থেকে শিফট হয়ে একটু ডানে চলে যায় কোনো কারণে, ধরো কোনো জায়গায় গর্ত করছো, ফাঁপা করছো, বা ম্যাটেরিয়াল চেঞ্জ করছো, একটু ডানে চলে গেছে, তখন কিন্তু আর সে এই গোলকের মতো আচরণ করবে না, তখন সে ভিন্ন কোনো পদার্থের মতো আচরণ করবে, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি একটা বিন্দু ভর নিছো, তুমি সেই বিন্দু ভরকে সুষমভাবে এরকম বাড়ায় ফেলছো, বাড়ায় এখন এরকম একটা আকৃতি পাইছো সুষমভাবে, তখন ওই বিন্দু ভর যেরকম আচরণ করবে, এই গোলকও একইভাবে আচরণ করবে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা যতবার পৃথিবীকে নিয়ে কথা বলবো, বলবো যে ধরে নাও পৃথিবী একটা সুষম ঘনত্বের গোলক, সুষম ঘনত্বের সুষম গোলক। বাট পৃথিবী তো প্রকৃতপক্ষে সুষম ঘনত্বেরও না, সুষম গোলকও না। পৃথিবী জানো যে কমলা লেবুর মতো দুই সাইডে একটু চ্যাপ্টা, মেরু অঞ্চলে হচ্ছে গিয়ে একটু চ্যাপ্টা, আর বিষুবী অঞ্চলে একটু মোটা। হ্যাঁ, আবার তার মধ্যে হচ্ছে গিয়ে ঘনত্ব সব জায়গায় সেম না। তুমি যদি মাটি খুঁড়তে যাও, প্রথমে নরম মাটি, তারপর যত যাবে আস্তে আস্তে শক্ত মাটি পাবা, তারপর পাথর পাবা, তাই না? তারপর আরো ভিতরে গেলে লাভা পাওয়া যাবে না? আবার ভূগর্ভস্থ পানির একটা স্তর আছে, আছে না? তো নিশ্চয়ই সব জায়গায়, তোমরা এটা মনে হয় সামাজিক বিজ্ঞান বা ওই যে বিজিএস এর মধ্যেও পড়ছো যে মাটির বিভিন্ন রকম স্তর আছে, আছে না? সো পৃথিবী কোনোভাবেই আসলে সুষম ঘনত্বের না। কিন্তু আমাদের এই নিউটনের মহাকর্ষ সূত্রটাকে মেক সেন্স করাতে হলে আমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে। তুমি বলতে পারো যে স্যার, রিয়েল লাইফে পৃথিবী বা কোনো গ্রহই এরকম না, কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন করে নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে পুরো মহাকর্ষ ব্যাপারটাকে ব্যাখ্যা করে ফেলতেছি। কেমনে? কেমনে? ওই যে বললাম, যেই ক্যালকুলেশন গুলো তোমার দরকার প্রত্যেকটা লেয়ারের ঘনত্বকে আলাদা আলাদা করে জাজ করতে, সেই লেভেল ক্যালকুলেশন আমরা এখনো করি নাই। বাট সেই লেভেল ক্যালকুলেশন যদি আমরা ইন্ট্রোডিউস করি, তাহলে নিউটনের সূত্র দিয়ে সুন্দরভাবে এই জিনিসটাকে এক্সপ্লেইন করা যায়। ওটা খুব একটা বেশি, এই নিউটন বেসিক্যালি এই ব্যাপারটা এক্সপ্লেইন করতে গিয়েই কিন্তু ক্যালকুলাস নামক গণিতের নতুন শাখা বানায় ফেলছে, বিকজ অফ প্রয়োজন হয়েছে। একদিকে নিউটন, সে ইংল্যান্ডে ছিল, আর জার্মানিতে লিবনিজ বলে আরেকজন বিজ্ঞানী ছিল, দুইজন সমসাময়িক সময়ে একই সাথে, তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, তারা জানতো না একজন একজনের সাথে, দুই কারণে
এই ব্যাপারটাকে এস্টাবলিশ করছে, ক্যালকুলাসটাকে। তো ইউ আন্ডারস্ট্যান্ড যে এই কারণে আসলে আমরা অনেক কিছু অ্যান্সার পাবো না আর কি। এখন এনিওয়েজ আমরা আমাদের মূল কথায় আসি। মনে করি M1 একটা বস্তু আছে, M2 একটা বস্তু আছে, দুটাই কি বিন্দু ভর। এবং আমি তোমাদেরকে যেটা বললাম যে বাকি জায়গাতে যে তোমাকে গোল্লা দিয়ে পড়াইছে সেটাও ভুল পড়ায় নাই। কেন ভুল পড়ায় নাই? কারণ গোল্লাটা তুমি যদি একটা বিন্দুকে আস্তে আস্তে সুষমভাবে বর্ধিত করো, সেটা গোল্লা হবে বা গোলক হবে, এবং সেই গোলক আসলে এই বিন্দু ভরের মতো আচরণ করবে। কিন্তু আমি আসলে মূল ব্যাপারটা পড়াইতে চাই যে নিউটনের জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, বিন্দু ভর হইতে হবে। তুমি যদি একটা গোলক নাও, নিউটনের সূত্র আসলে কি করে, তুমি যদি গোলক নাও, ওই গোলকের সমস্ত ভরকে ওই কেন্দ্রে সংকুচিত করে। দ্যাটস ওয়াই পৃথিবীর কেন্দ্র থেকে আরেক গ্রহের কেন্দ্র পর্যন্ত মহাকর্ষ বল কাজ করে। বুঝছো না? কেন্দ্র থেকে কেন্দ্র হইতে হয়, দ্যাট ইজ ওয়াই। বুঝতে পারছি? সো ওই জন্য বিন্দু ভরের আলোচনা থেকে আলোচনাটা শুরু করা ভালো। এনিওয়েজ, সো মনে করো M1 একটা বিন্দু ভর, M2 একটা বিন্দু ভর, এই দুই বিন্দু ভরের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে। সেই দূরত্বটাকে মনে করো আমরা বললাম হচ্ছে ডি। ঠিক আছে, ডি বলতে পারো, আর বলতে পারো, যে কোনো একটা কিছু বলতে পারো, আমি ডি বললাম। ঠিক আছে, নিউটন একদম এক্সপেরিমেন্ট করে ওনার ডেটা নিয়ে দেখিয়েছেন যে এদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করে, সেই মহাকর্ষ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। যেই দুইটা বস্তুর মধ্যে তুমি বল, এই মহাকর্ষ বলের কথা চিন্তা করতেছো, এটা ভরের গুণফলের সমানুপাতিক। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, M1 এবং M2 মধ্যবর্তী একটা সংযোজক সরলরেখা আমি দিছি, রাইট? কে কাকে টানবে? M1 M2 কে টানবে না M2 M1 কে টানবে? উত্তরটা হচ্ছে দুইজনই একে অপরকে টানবে। দ্যাট মিনস M1 M2 কে নিজের দিকে আকর্ষণ করবে, M2 M1 কে নিজের দিকে আকর্ষণ করবে। বুঝাইতে পারছি? এখানে কিন্তু একটা জোর আছে, জোড়া বল কিন্তু এটা। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু বলের মানটা একই। ব্যাপারটা বুঝছো? যদি M1 কে M2F বলে আকর্ষণ করে, ঠিক একই পরিমাণ বলে M1 M2 কে আকর্ষণ করবে। সোজা কথা। দুইটা আকর্ষণের দিক কি? বিপরীত। একজন উল্টো দিকে, একজন আরেকজনের দিকে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এমন না যে যেমন আমরা যখন বলি যে তুমি পৃথিবী থেকে উপরের দিকে লাফ দিছো, আবার কই আসছো? পৃথিবীতেই ফেরত আসছো, তাহলে কে কাকে টানছে? আমরা বলি যে পৃথিবী আমাকে টানছে। কথাটা ভুল। পৃথিবী আমাকে টানছে, আমিও পৃথিবীকে টানছি, কিন্তু পৃথিবীর ভর বেশি হওয়ার জন্য আমি পৃথিবীর দিকে চলে গেছি, পৃথিবী আমার দিকে আসে নাই। এই ঘটনাটা উল্টো হইতো, তুমি পৃথিবীর থেকে ভারী। যেমন সূর্যের কথা চিন্তা করো, সূর্য পৃথিবীকে টেনে ধরে রাখছে নিজের জায়গায়। ব্যাপারটা এরকম না? তো এবং শুধুমাত্র ভরেরই ব্যাপার না, দূরত্বের একটা ব্যাপার আছে। এটাও উনি প্রমাণ করছেন থিওরিটিক্যালি। বলছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় 1/d²। এবং একটা মজার ব্যাপার দেখবা, সমস্ত মৌলিক বল এরকম বর্গের ব্যস্তানুপাতিক সূত্রগুলো মেনে চলে। যত দূরে যাবা এই বলের পরিমাণ তত কমবে এবং বর্গের ব্যস্তানুপাতিক ভাবে কমবে। এবং এটার একটা কারণ আছে, বর্গের ঘন অনুপাতে কেন কমে না, বা শুধু 1/d আকারে কেন কমে না, 1/d⁴ আকারে কেন কমে না, d² কেন কমে, সেটার একটা কারণ আছে। ওইটা আমরা আরেকটু পরে গিয়ে পড়বো। এখনই আসলে বললে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে বোঝা, আর সামনে তো পরীক্ষা, আসলে এই জিনিসটা আপাতত দরকারও নাই। আমি তোমাদেরকে বুঝাবো, রেস্ট অ্যাসিওর্ড। আপাতত জাস্ট এটুকু জেনে রাখো, প্রত্যেকটা মৌলিক বল এরকম 1/something² দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে সবসময় পরিবর্তিত হবে। ঠিক আছে? মৌলিক বলগুলো। ওকে, দ্যাট মিনস তাড়িত চৌম্বক বলের ক্ষেত্রে আমি এই ব্যাপারটা পাবো, সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে এই ব্যাপারটা পাবো, ইনফ্যাক্ট দীপন তীব্রতার ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা পাবো। দীপন, এটাকে বলে হয় বিপরীত বর্গীয় সূত্র। কি বলে? বিপরীত বর্গীয় সূত্র। তোমাদের কাছে এখন ChatGPT আছে, তোমাদেরকে আমি এরকম টার্মিনোলজি গুলোর নাম বলে দিচ্ছি, তোমরা তোমাদের অবসর সময় এগুলো নিয়ে ঘাটায়ও। ঠিক আছে? বিপরীত বর্গীয় সূত্রকে ইংরেজিতে বলে ইনভার্স স্কোয়ার ল। ঠিক আছে? কার কার কথা বললাম? মৌলিক বলগুলো বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, দীপন তীব্রতাও বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। তোমাদের কাজ হচ্ছে এটা ফাইন্ড আউট করা কিভাবে সম্ভব। তুমি একটু রিয়েল লাইফে চিন্তা করে দেখো তো। মনে করো কারেন্ট চলে গেছে, মোমবাতি চলে গেছে। তো মনে করো এরকম কারেন্ট চলে গেছে এবং তুমি টেবিলের উপর একটা মোমবাতি জ্বালাইছো। ঠিক আছে? মোমবাতি থেকে আলো চারদিকে ছড়াইতেছে, তাই না?
এখন আমাকে বলো, এটা কি তুমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করছো যে মোমবাতি থেকে যত দূরে যেতেছো তত ফাস্টার আলো কমতেছে? ব্যাপারটা এরকম হয় না? যত দূরে যেতেছো তত ফাস্টার আলো কমতেছে, কন্টিনিউয়াসলি এরকম হইতেছে, রাইট? তার মানে উৎস থেকে দূরে যাওয়ার কারণে আলোর তীব্রতা কমে আসতেছে। শুধুমাত্র শুধুমাত্র মোমবাতির জন্য না, যে কোনো আলোর জন্য চিন্তা করো। তুমি একটা টর্চ লাইট জ্বালাইছো, টর্চ লাইট কি করে? অনেক দূর পর্যন্ত আলো পাঠায়, কিন্তু তুমি দুই সাইডে চিন্তা করো, টর্চ লাইট তো ফোকাস করে আলো পাঠায়, তাই না? যদি তুমি এটাকে ছড়াইতে দিতা, বা তুমি এই টিউবলাইটের কথা চিন্তা করো না, ধরো এই রুমে টিউবলাইট রেখা কোনো বাধা রাখো নাই, তুমি অনেক বড় একটা রুম ক্রিয়েট করছো, তাহলে ওইটাকে পুরো রুম আলোকিত করতে পারবে কখনো? না। এবং তুমি এই টিউবলাইটের কথা চিন্তা করো, তুমি ওইখানে যে পরিমাণ আলো আছে, এখানে কি পরিমাণ আলো আছে? তো এই বিপরীত বর্গীয় সূত্রটা, ব্যাপারটা এরকমই, যত দূরে যাবা তত তোমার তীব্রতা, ইন্টেন্সিটি কি করবে? কমে আসবে। বুঝাইতে পারছি? মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় তীব্রতা বলে একটা তীব্রতা, যে কোনো বল, যেখানে বল আছে না সেখানে তীব্রতা আছে, প্রথম কথা। যেখানে বল আছে সেখানেই তীব্রতা আছে, এই জন্য তড়িৎ তীব্রতা পাবা, মহাকর্ষীয় তীব্রতা পাবা। আবার দীপন তীব্রতা যে আছে, এটা আবার চিন্তা করো না যে দীপ ভাইয়া তো বলছে যেখানে বল আছে ওখানে তীব্রতা আছে, তাহলে কি দীপন তীব্রতা যেহেতু বলে একটা শব্দ শুনছি, তাহলে দীপন বল বলে মনে হয় কিছু একটা আছে, ওটা আবার আলাদা জিনিস। ঠিক আছে? ওটা কি মানে দীপন তীব্রতা তো আসে লিউমিনাস ইন্টেন্সিটি থেকে, মানে ওখানে আলো এক প্রকার শক্তি ওই জায়গা থেকে আসে, তাই না? ডিফারেন্ট ইস্যু। এনিওয়েজ, তো যেটা বললাম, আমরা আমাদের আবার আলোচনায় ফেরত আসি। মহাকর্ষীয় সূত্র বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। প্রমাণ কি? এই যে এটাই হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র। দুজনের মধ্যবর্তী বল তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব বাড়বে, বল কমবে। তো যেহেতু দুইটা একই বলের কথা বলা হচ্ছে, তুমি যদি উপরের ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, ইকুয়েশন না, সরি, আমি আসলে ইকুয়েশন বলছি, এটা ইকুয়েশন না, এটা একটা গাণিতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। উপরের সমানুপাতিক সম্পর্ককে 1 নাম্বার দাও, নিচের সমানুপাতিক সম্পর্ককে 2 নাম্বার দাও। খেয়াল করে দেখো, আমি মহাকর্ষ বলটাকে বাম পক্ষে রাখছি, তার মানে মহাকর্ষ বলটা নির্ভরশীল কার উপর নির্ভরশীল? একটা হচ্ছে ভরের গুণফলের উপর নির্ভরশীল, আর একটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তন, তো দূরত্বের উপর নির্ভরশীল। তাহলে মহাকর্ষ বল কিসের কিসের উপর নির্ভরশীল? তিনটা জিনিস, দুইটা ভর, একটা দূরত্ব। দূরত্বটা কি দূরত্ব? দূরত্বটা কার কি দূরত্ব, কোন দূরত্ব? দুটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। বস্তুর না, কেন্দ্রের। এই জন্য কিন্তু আমি ভর কেন্দ্রের আলোচনা থেকে বা বিন্দু ভর থেকে আলোচনা শুরু করছি, ঠিক আছে? কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, বা আরো স্পেসিফিক ভাবে বললে কেন্দ্রের সংযোজক রেখার দূরত্ব। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের জন্য ডি। এটার উপর বল নির্ভর করবে, এবং যেই দুইজনের মধ্যে তুমি আকর্ষণ বলের কথা বলছো, সেই দুইজনের ভরের গুণফলের উপর নির্ভর করবে। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে? দ্যাট মিনস আমি কিন্তু এটা বলতে পারতেছি না যে M1 এর উপর নির্ভর করতেছে, M2 এর উপর নির্ভর করতেছে। আমাকে বলতে হচ্ছে M1 এবং M2 দুইজনের গুণফলের উপর নির্ভর করতেছে। একটা এক্সাম্পল দিই। মনে করো আমি M এর মান বললাম হচ্ছে গিয়ে 2, আর M1, আর M2 এর মান বললাম মনে করো হচ্ছে 1/2। একই গুণফল না? একই গুণফল না? আরেকজন আসলো যে ভাইয়া আমার জন্য M1 হচ্ছে 4 এবং M2 হচ্ছে 1/4। এই ক্ষেত্রেও খেয়াল করো, গুণফল কি একই না? দুইজন আসছে, কবে আসছে সেটা পরের কথা। দুইজন আসছে, M1 একজনের জন্য 2, আরেকজনের জন্য M2 হাফ, আরেকজনের জন্য M1 4, আরেকজনের জন্য M2 1/4। দুই ক্ষেত্রেই M1 এবং M2 দুইটারই মান চেঞ্জ হয়েছে না? কিন্তু মান, M1 M2 এর গুণফল চেঞ্জ হয়েছে। তাহলে দুই ক্ষেত্রেই আমার যদি দূরত্ব এক থাকে, যদি দূরত্ব এক থাকে, তাহলে এদের মধ্যে অভিকর্ষ বলেরও পরিবর্তন হবে। বুঝতে পারছি? অনেক সময় এরকম এমসিকিউ কনফিউজিং করে আসবে যে নিচের কোনটি সত্য। মহাকর্ষ বল ভরের উপর নির্ভর করে, মহাকর্ষ বল দূরত্বের উপর নির্ভর করে, মহাকর্ষ বল ভরের গুণফলের উপর নির্ভর করে। 1 2 3, 1 2 2 3। তো তখন অনেকেই কি করবে, 1 2 ও 3 তিনটাই দাগায় ফেলবে। ভরের উপর নির্ভরশীল, ভরের গুণফলের উপর নির্ভরশীল। কিন্তু তুমি বুঝতে পারতেছো ভরের উপর নির্ভরশীল না, ভরের গুণফলের উপর নির্ভরশীল। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, গেল এই। জি স্যার, অবশ্যই।
দূরত্বে, তাহলে দুইটার মধ্যে দেখো, দূরত্বের উপর নির্ভরশীল আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দুইটা ভিন্ন কথা, মিনিং একই। নির্ভরশীল বলতে কি, ও চেঞ্জ হলে এই চেঞ্জ হবে, কেমনে চেঞ্জ হবে সেই বর্ণনা তো এখানে নাই। তো দূরত্বের উপর নির্ভরশীল কি, তার উত্তর হচ্ছে দূরত্বের উপর নির্ভরশীল। বা কিসের উপর নির্ভরশীল? দূরত্বের উপর নির্ভরশীল। যখন উত্তর আসবে হাউ, কেমনে, তখন প্রশ্ন হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কথাটা বুঝাইতে পারছি? আবার দেখো, আমি যখন বলতেছি ভরের গুণফলের উপর নির্ভরশীল, আমরা কিন্তু বলতেছি না সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। তার মানে কি, ভরের গুণফল চেঞ্জ হলে আমার মহাকর্ষ সূত্র, মহাকর্ষ বল চেঞ্জ হবে। বুঝাইতে পারছি? কিন্তু তার মানে এই না যে আমি এখানে বলে দিচ্ছি যে সমানুপাতিক ভাবে চেঞ্জ হবে না, ব্যস্তানুপাতিক ভাবে চেঞ্জ হবে। সেম গোজ ফর দূরত্ব। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। এই ব্যাপারগুলো খুবই খেয়াল রাখবা। এইগুলাতেই আসলে দেখা যায় এমসিকিউ বা সিকিউতে উত্তর লিখতে গিয়ে এরকম উল্টাপাল্টা দুই একটা কথা লিখে ফেলি, তারপর সারা নাম্বার কেটে জিরে দিয়ে দিবে। ওটা আমি চাই না। এনিওয়েজ, এই ব্যাপারটা বুঝতে পারছি। এই যে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বললাম না, মানে মনে হয়, মানে আপাতত তোমার দৃষ্টিতে মনে হবে যে হ্যাঁ তা তো হওয়ার কথা, কিন্তু দেখো একজন দুই আনছে আর একজন হাফ আনছে, দুই আর হাফের উপর তো নির্ভর করে নাই করছে, কারণ গুণফল দুজনেরই কি এক। আবার এই ক্ষেত্রেও আমি কি করছি, গুণফল 4 × 1/4 কত, এক। যদি ভরের উপর নির্ভরশীল হতো, এখানে এখান থেকে এখানে ভর চেঞ্জ হয়েছে না, তাহলে আমার কি বল চেঞ্জ হইতো না? তো হচ্ছে না। বুঝতে পারছি? সো ভরের উপর নির্ভরশীল না, কিসের উপর? ভরের গুণফল, ভর দয়ের গুণফলের উপর নির্ভর। এবং বাই দা ওয়ে, বলের সাম্যের ক্ষেত্রে বলছিলাম দুইটা বস্তুর দুইটা বলের মধ্যে সাম্য হইতে পারে, তিনটা বলের মধ্যে সাম্য হইতে পারে, 100টা বলের মধ্যে সাম্য হইতে পারে, বলছিলাম না? মহাকর্ষ বলের, মহাকর্ষ সূত্রের মধ্যে কি 100টা বলের মধ্যে বা 100টা বস্তুর মধ্যে কোনো কিছু হইতেছে? দুইটা, দুইয়ের বেশিও না, দুইয়ের কমও না, দুই, একদম দুইটার মধ্যে। এই জন্যই শুরুর লাইনটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। আইডিয়াটা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, কেন্দ্র থেকে। মানে সূত্রটা হচ্ছে এরকম, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বল সবসময় কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। পুরা পয়েন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখো, এই যে আমি কেন্দ্রের সংযোজক সরল রেখার দূরত্ব বলছি বলছি, তারপরে যে ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলছি, এবং এটা বিন্দু ভর। ও বাই দ্য ওয়ে, অবশ্যই বলবা যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এদের, আচ্ছা ঠিক আছে, এখানে বিন্দু লাস্টে খালি এই কথা লিখবা, নিউটনের মহাকর্ষ সূত্র বিন্দু ভরের বস্তুর জন্য। এবং এটুকু লিখে শেষ হবে না, তোমাকে বলতে হবে, মনে করি M1 এবং M2 দুটি ভর পরস্পর থেকে d দূরত্বে আছে, সুতরাং F ইজ ইকুয়ালস টু, ইকুয়ালস টু ইকুয়েশনে পরে আসতেছি। আপাতত দেখো, এখানে আমার 1 নাম্বার একটা গাণিতিক সম্পর্ক আছে, 2 নাম্বার একটা গাণিতিক সম্পর্ক, রাইট? দুটোর বাম পক্ষে কি একই অজানা রাশি না, বা একই অধীনচরক না? মহাকর্ষ বল, মহাকর্ষ বল, রাইট? তো আমি এই বাম পক্ষ কমন যেহেতু আছে, ডান পক্ষগুলোকেও আমরা মিলিয়ে ফেলতে পারি। তো ডান পক্ষগুলোকে যদি মিলিয়ে ফেলি তখন কি হবে? তখন দেখতে হবে এফ ইজ প্রপোর্শনাল টু M1 M2 ডিভাইডেড বাই কত, ডি স্কোয়ার। বুঝতে পারছি এতটুকু? এখন যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক, আমার কি লাগবে? সমীকরণ লাগবে। সমীকরণ পাওয়ার জন্য আমরা এখানে একটা নতুন ধ্রুবক ইন্ট্রোডিউস করি। এই ধ্রুবকটাকে আমরা বলি হচ্ছে বড় হাতের জি। ছোট হাতের জি বলে একটা ব্যাপার আছে, অভিকর্ষ হচ্ছে ত্বরণ, দুটা আলাদা জিনিস। এই জি এর নাম হচ্ছে, ইয়েস, অভিকর্ষীয় না কিন্তু, এই জিটা হচ্ছে কি, মহাকর্ষীয় ধ্রুবক। এটা কি, মহাকর্ষীয় ধ্রুবক। এখন প্রশ্ন আসবে স্বাভাবিক মনে, ভাই এটার মানে কি, এটার কাজ কি, এটা কি মিন করে? যখনই এরকম কোনো প্রশ্ন তোমাদের সামনে আসবে, নিজে নিজে অ্যান্সার করার ওয়ে হচ্ছে এটার মানে কি বুঝতে চাচ্ছ, এটা সমীকরণ বের করে ফেলো। যেমন তোমরা যখন প্রথম প্রথম সমীকরণ পড়ছো, এফ ইকুয়ালস টু এম এ, এফ বোঝার জন্য আমরা কি বলছি? আমরা বলছি বস্তুর ভর 1 কেজি হয় যদি,
তার উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলে তার ত্বরণ 1 মিটার/সেকেন্ড স্কয়ার হবে তাকেই আমরা 1 নিউটন বল বলছি, রাইট? এভাবে করে আমরা বল জিনিসটা কি বোঝার চেষ্টা করছি, তাই না? তো এরকম করে যখনই বা একটু আগে বলতে গত ক্লাসে যখন আমি তোমাদেরকে ঘর্ষণ ধ্রুবক জিনিসটা কি বুঝাইতে গেছিলাম, তখন বলছিলাম এফ ইকুয়ালস সমীকরণ কি মিউ ইন্টু, তাহলে মিউ ইকুয়ালস টু কত, এফ বাই আর। এই আর কে আমরা কি বলছিলাম, যদি আর ইকুয়ালস টু 1 হয়, আর তো অভিলম্বিক প্রতিক্রিয়া, বাট যদি আর এর মান 1 হয় তাহলে তোমার মিউ ইকুয়ালস টু কত হয়, এফ। আর এর মান 1 করে আমরা মিউ কি জিনিস বোঝার চেষ্টা করছি না, যে এমন যদি কোনো দুইটা তল হয় যেই তলের মধ্যে একক অভিলম্বিক প্রতিক্রিয়া আছে, এই একক অভিলম্বিক প্রতিক্রিয়া বিশিষ্ট তলের মধ্যে কোনো বস্তুকে আপেক্ষিক গতিতে গতিশীল করতে যেই পরিমাণ ঘর্ষণ বলের সম্মুখীন হতে হয় সেটাই হচ্ছে ওই দুইটা তলের জন্য ঘর্ষণ গুণাঙ্ক। ব্যাপারটা এরকম না, রাইট? তো সিমিলারলি এটাই হচ্ছে কি প্যাটার্ন, যে যেই জিনিসটা তুমি জানো না নতুন করে নিয়ে আসছো তাকে বোঝার জন্য তুমি কি করবা, তুমি তার সমীকরণ বাড়ি করবা। তো এখানে আমরা নতুন করে কারে নিয়ে আসছি, জি। আমার কি করতে হবে এখন বলো, জি এর সমীকরণ দেখতে হবে। তাহলে জি এর সমীকরণ দেখার জন্য এই ডি স্কোয়ার কি এফ এর পাশে চলে যাবে, আর M1 M2 কি এফ এর নিচে চলে আসবে। তাহলে আমি কি বলতে পারি, জি ইকুয়ালস টু আসবে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই M1 M2 বলা যায়। ভেরি গুড। এখন একটা জিনিস দেখো, এই যে সমীকরণের ডান পক্ষে, বাম পক্ষে হচ্ছে এমন একটা জিনিস আছে জি, যেটা সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমরা জানি না যে কি জিনিস। আর ডান পক্ষে যারা আছে সবার সম্পর্কে আইডিয়া আছে, রাইট? এখন এখানে এফ কি, এই মহাকর্ষ বল। M1 কি, একটা বস্তুর ভর। M2 হচ্ছে অন্য বস্তুর ভর, আর ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে 4টা রাশি আছে, তাইলে 2টা ভর, একটা বল আর একটা দূরত্ব। আমাকে তুমি চিন্তা করে বলো, এই 4টা রাশির মধ্যে তুমি কাদেরকে কন্ট্রোল করতে পারো, নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো চাইলে? ডি আর আর M2। ব্যাপারটা বুঝতে পারতেছো? তুমি এদেরকে ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারো, তুমি ভিন্ন ভিন্ন ভরের বস্তু রাখতে পারো, তাদেরকে ভিন্ন ভিন্ন দূরত্ব রাখতে পারো, তার উপর নির্ভর করে বল আসবে, আসবে না? তাহলে যাদেরকে তুমি এরকম ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, মান বসাইতে পারো, তুমি তাদের মান 1 যদি বসায় ফেলো, তোমার সমীকরণটা অনেক সিম্পলিফাই হয়ে যায় না? তো তুমি বলতে চাও, দেখো, এবং যেহেতু আমাদের একক পদ্ধতিতে কাজ করতে হবে, আমি তো সিজিএস পদ্ধতিতে কাজ করবো না, এফপিএস এ কাজ করবো না, করবো কিসে, এসআই, এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে যদি আমি এম এর মান 1 বসাই, আসলে 1 কত বসাইতে হবে, 1 কেজি, রাইট? M2 এর মান কত বসাবা তাহলে বলো, 1 কেজি। এবং ডি এর মান কত বসাবা সাফওয়ান, ডি এর মান কত বসাবা, বাস, ডি এর মান বসাইছি, মানে ডি ইকুয়ালস টু কত বসাবো লিখছি, ডি স্কোয়ার তো ওইটাই হবে, আমি তো সমীকরণ এখন মান বসাই নাই। তো এই 3টা মান তুমি চুজ করছো, চুজ করার পর তুমি মানগুলা বসাও, বসালে তোমার কি আসবে বলো, কি আসবে, ডি ইকুয়ালস টু এফ, তাই আসবে না? এম এর মান 1 বসাইছো, M2 এর মান 1 বসাইছো, ডি এর মান কত বসাইছো, 1 বসাইছো, আর কিছু থাকে? তাহলে জি ইকুয়ালস টু হচ্ছে এফ, এফটা কি, তাহলে জি কি, জি মহাকর্ষীয় ধ্রুবক, কিন্তু এখানে জি ইকুয়ালস টু কি বলতেছি আমরা, এফ, ফোর্স, তাই না? কতটুকু মানের বল, মানে ফোর্স না, বলের মানটা, নট দ্য ফোর্স। কারণ জি আর ফোর্স তো এক জিনিস না, এটা তো বুঝতেছো। আমি এখানে ইকুয়েশন, এটা কি মান সমান বলতেছে না, এটা কি রাশি সমান বলতেছে, বুঝতে পারতেছো তো? ভেরি গুড। কারণ নিচে 1 আছে, কিন্তু 1 কেজি, ওটা তো নিচে কেজি, ইউনিট তো কেজিটা নিচে আছে। নিচে কয়টা কেজি আছে, 2টা কেজি আছে, কেজি স্কোয়ার আছে নিচে, উপরে কি আছে আবার, মিটার স্কোয়ার আছে, নিউটনের সাথে আছে না? তো একক না, এখানে জাস্ট মান সমান বলতেছে। তাহলে জি এর মান কিসের মানের সমান, মহাকর্ষ বল বা এফ এর মানের সমান। কিন্তু কখন, সব সময় না। একক ভরের দুটি বস্তুকে যদি তুমি একক দূরত্বে স্থাপন করো, এসআই পদ্ধতিতে একক ভরের দুইটা বিন্দু ভরের বস্তুকে যদি তুমি একক দূরত্বে স্থাপন করো, তাহলে তাদের মধ্যে যেই পরিমাণ মহাকর্ষ বল কাজ করে, সেই মহাকর্ষ বলের মানটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মানের, বুঝতে পারছি? এবং এক্সপেরিমেন্টেশন করে সেই মানটা বের করা হয়েছে 6.673 × 10⁻⁻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 ⁻
-11। এটা করতে পারছো? কত ছোট বল। 1 কেজি ভরের দুইটা বস্তু নিছো। 1 কেজি ভর মোটেও কম ভর না, এটা বুঝতেই পারতেছো, তাই না? দুই দুই হাতে 2 কেজি নিয়ে তুমি এখন ঠিক সমানে আর্ম, মানে ওই যে তোমার কি বলে জানি, বাইসেপস, হ্যাঁ বাইসেপস বিল করা শুরু করতে পারবা 1 কেজি 1 কেজি 2 কেজি দিয়ে, তাই না? তো 1 কেজি ভর দুইটা বস্তু, 1 মিটার দূরত্ব, অত বেশি দূরত্ব কিন্তু না, চিন্তা করে দেখো। তোমার হাইট 2 মিটার, 2 থেকে 2.5 মিটার। হ্যাঁ, হ্যাভ নো আইডিয়া। ক্রিয়েটিনিন মনোহাইড্রেট হয়তো বা দেখতে হবে, ক্লাস শেষে বলবো না তোমার দেখে। বাট আপাতত এটা বলো, জি ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু এই বলের মানটা বুঝতেছো? 6.673 ইন্টু 10⁻11। একক আমি এখনো দিচ্ছি না, দিব। এটা হচ্ছে মান, জাস্ট বলের মান। একক বলতেছি না, অন্য কোনো কিছু বলছি না, দিক নিয়েও বলতেছি না, জাস্ট বলের মান। ওকে, ভেরি গুড। এটাই জন্য বললাম তোমাকে বুঝতে হবে যে মহাকর্ষীয় বল দুনিয়ার মধ্যে সব থেকে দুর্বলতম বল। বুঝতেছো কি পরিমাণ দুর্বল বল? 1 কেজি ভর দুইটা বস্তু রে মিটার দূরত্বে রাখছি, এবং কোথায় রাখছি? পানি মাধ্যমে রাখছি। অবশ্যই কোনো না কোনো মাধ্যমে আছে না? এই যে বিন্দু ভর কোথায় আছে? মহাশূন্যে। মহাশূন্যে, ওখানে কোনো পৃথিবী নাই, কোনো কিছু নাই। মহাকাশ না, মহাশূন্য বলো ভাই। মহাশূন্য অনেক জায়গা, ধ্বংস করা লাগবে না তোমার। অনেক জায়গা আছে, আল্লাহ কোনো কার্পণ্য করে না জায়গা দিতে। হ্যাঁ, ওই জন্য এটাকে অসীম বলা হয়। মন বড় করতে হবে, মন বড় করতে হবে। মন ছোট এটার প্রমাণ কিন্তু তুমি ছোটবেলায়, ছোটবেলা বলতে আজকে ক্লাসের শুরুতেই বুঝাই দিছো। কেমনে বলো? টাকা ফেরত পাও নাই, এখন দুঃখ করতেছো। মানে তোমাকে আমি বলতেছি এই কথাগুলো, এই ব্যাপারগুলো লাইফে হবে। মন কি করতে হবে? বাট ওইটা নিয়ে কথাও বলা যাবে না আর কি, বুঝছো না জিনিসটা? বাদ, ফিসাবিলিল্লাহ। এবং এমন না যে শুধু কথা বলা যাবে না, ওইটা নিয়ে মনে চিন্তাও রাখা যাবে না। এই, হারে গেছে, বাদ। মনে তো আসছে কথাটা, মনে তো রয়ে গেছে। ওটা আসবে, ওটা নিজেকে ট্রেন করতে হবে। এটা আমি বলছি না যে আসবে না, সবারই আসে ভাই, আমারই আসে না। আমার ধরো যে টাকা পয়সা যেগুলো যায়, আসে না যে এখানে এখানে গেছে গা। বাট ওগুলো আনা যাবে না। বাট যে হোক, মন বড় করতে হবে। ফিজিক্স পড়ার জন্য, পড়াশোনা করার জন্য কি করতে হবে? মন বড় করতে হবে। ইটস এভরিথিং ইজ কানেক্টেড এনিওয়েজ। নিজেরে বল আগে। ও কি নিজে? হ্যাঁ, কাছের মানুষ, আগে নিজেরে বল, তারপর ওরা বল শুরু কর। ওই যে আচ্ছা, তো কেন আমরা আমরা মহাকর্ষ সূত্রে যেখানে ছিলাম, যে এই বলের মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। বাট ভালো একটা প্রশ্ন করছে যে ভাই স্যার একক কোথায়? একক তো লাগবে। একক কি হবে? মনে করো একক ভুলে গেছো, পরীক্ষা তুমি মনে করো একক ভুলে গেছো। বাট এই সূত্র তো ভুলের কথা না। এটা তো মানে মাথা জাস্ট সূত্রটা মনে রাখলে এটা চলে আসে, আসে না? কি করবা তুমি? জি এর এখান থেকে তুমি জি এর ইকুয়েশনটা বাই করে ফেলবা। এবার তুমি দেখো জি এর ইকুয়েশনে কে কে আছে? ফোর্স আছে, তাহলে উপরে কি থাকবে? নিউটন। সাথে কে থাকবে? মিটার স্কোয়ার। আর কেজি কই থাকবে? নিচে, সো কেজি স্কোয়ার ইনভার্স। এটাই হচ্ছে গিয়ে ইউনিট, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বুঝতে পারছেন মাথাটা? মাথাটা ও মাত্রা। আচ্ছা, মাত্রায় যাচ্ছি, মাত্রায় যাচ্ছি। বাট এটুকু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছি। এবার আসি মাত্রার কথা। মনে করো তোমার মাত্রা দরকার, তুমি জানো না, এগুলো কখনো মুখস্থ করবো না। আইনস্টাইন একবার ট্রেনে উঠছে, টিকিট চেকার আসছে, টিকিট দেখা, পুরা ট্রেন খুঁজা টিকিট পাইতেছে না। তো বলছে ভাই আপনি আইনস্টাইন, আপনি বুঝছি আপনি টিকিট কিনছেন, দেখানো লাগবে না। আইনস্টাইন বলছে ভাই আপনাকে দেখানোর জন্য আমি টিকিট করছি, আমি কোন স্টেশনে নামবো সেটা দেখার জন্য আমার টিকিট লাগবে। আপনি না দেখেন তো কি, আমার তো জানতে হবে আমি কোন স্টেশনে নামবো। অ্যান্ড হি ওয়াজ লাইক দ্যাট, হি অ্যাকচুয়ালি ওয়াজ লাইক দ্যাট। এবং তার একটা কথা ছিল যে সে তার কনসাস ডিসিশন ছিল, সেই জিনিসপত্র মনে রাখবে না। কথা হচ্ছে যেই জিনিসটা, যেই ইনফরমেশনটা আমি বই ঘাটাইলে 2 সেকেন্ডের মধ্যে পেয়ে যাব, এই ইনফরমেশন আমি আমার ব্রেনকে মুখস্থ করা বা ব্রেনের মধ্যে জায়গা দিয়ে আমার ব্রেনের জায়গা নষ্ট করবো।
অথচ আমরা কিন্তু রেগুলার লাইফ এটাই করি। এটাই প্র্যাকটিস হওয়া উচিত যে যেই জিনিসপত্রগুলো বইয়ে আছে সেগুলো তোমার মুখস্থ কেন রাখা লাগবে তোমার, বা জিনিসটা তুমি একবার উল্টাইলে দেখতে পাবা। আর তুমি বলতে পারো যে স্যার তাহলে এফ ইকুয়ালসটা আমি পড়বো না, এই কোয়েশ্চেন পড়বো না। ঘটনা হচ্ছে তোমাকে তো পরীক্ষায় আর বই দেখে লিখতে দিবে না, না দেখেই লিখতে হবে। এখন যেটা যে বলতেছিলাম যে ধরো তুমি জানো না মাত্রা কি, তুমি কি করবা, জি ইকুয়ালস টু লিখবা এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই কত, m1 m2। এবারে তুমি এগুলোর মাত্রা সমীকরণ লেখা শুরু করো। ফোর্স এফ এর মাত্রা কত বলো, এম এল টি ইনভার্স টু, এটা জানো, ওই যে এফ ইকুয়ালস টু এম এ, ওকে, ইনটু ডি স্কোয়ার মানে কত, এল স্কোয়ার বলা যায়, আর নিচে কত আছে, এম স্কোয়ার, দুইটা এম আছে না, এম স্কোয়ার বলা যায়। তাহলে উপর থেকে নিচে একটা এম চলে আসে না কাটাকাটি করলে, আর এল কিউব হয় না উপরে, তাহলে এল কিউব এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার, প্রতিপাদন, ইংরেজিতে বলে ডিরাইভেশন, বাংলায় বলে প্রতিপাদন। আমরা বের করে দেখাবো। যদি মাত্রা বলে জিজ্ঞেস করে এটা মাত্রা কত, মনে করো তোমাকে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য বললো অভিকোষ মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত, তখন কি করবা, তুমি বলবা আমরা নিউটনের সূত্র থেকে জানি এফ ইকুয়ালস টু কত, জি m1 m2 বাই ডি স্কোয়ার, সুতরাং জি ইকুয়ালস টু কত, এফ ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। এখানে এফ এর মাত্রা এত, ডি এর মাত্রা এত, m1 m2 এর মাত্রা এত, রাইট, বলে তারপর ইকুয়েশনে বসাবা, বসায় ক্যালকুলেশন করে দেখাবা। সুতরাং অভিকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা হচ্ছে এল কিউব এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে? জি স্যার বলেন। পরীক্ষা করে এক্সপেরিমেন্টেশন, এটা ধ্রুবক, এই ধ্রুবকের মানটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য। অনেক সময় অবশ্য প্রশ্নে দিয়ে দেয়, প্রশ্নে এই মানগুলো দিয়ে দেয়, ক্যালকুলেটর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। মহাকর্ষ সূত্র নিয়ে কোনো কনফিউশন আছে? একটা উল্টাপাল্টা প্রশ্ন বলি, এই রকম প্রশ্ন পরীক্ষায় এসে তোমাকে কনফিউজ করতে পারে। মনে করো তোমার ভর 60 কেজি, পৃথিবীর ভর জানো কত, 6 ইন্টু 10⁻²৪, 5.99 ইন্টু 10⁻²৪ বা 6 ইন্টু 10⁻²৪। এই মানগুলো চ্যাপ্টার 1-এ আছে, আবার চ্যাপ্টার 3-তেও থাকতে পারে। হ্যাঁ, তো এইগুলো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? তো তোমাকে জিজ্ঞেস করলো তুমি পৃথিবীর থেকে লাফ দিয়ে 10 মিটার উচ্চতায় চলে গেলে, 10 মিটার বেশি হয়ে গেছে না, অনেক বেশি, না 5 মিটার বেশি, 5 মিটার 5 তলা উপরে, তোমাকে 1 মিটার উপরে উঠছো, ধরো 1 মিটার উপরে উঠছো, তুমি পৃথিবী থেকে লাফ দিয়ে 1 মিটার উপরে উঠেছো, ঠিক ওই মুহূর্তে পৃথিবীর ত্বরণ কত? ব্যাপার প্রশ্নটা করি, মনে করো তুমি পৃথিবী থেকে লাফ দিয়ে 1 মিটার উচ্চতায় উঠেছো, যেই মুহূর্তে তুমি 1 মিটার উচ্চতায় আছো সেই মুহূর্তে পৃথিবীর ত্বরণ কত? 9.8 তো তোমার ত্বরণ, পৃথিবীর না। তোমার ত্বরণ যে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা তো বুঝো, রাইট? এটা তো বুঝতেছো, এটা কোনো কনফিউশন আছে? হ্যাঁ, এবার বাই করে পৃথিবীর ত্বরণ কত। তো পৃথিবীর ত্বরণ এই সাদমান তৌসিফ দেখো, পৃথিবীর ত্বরণ কত সেটা বের করার জন্য তুমি আগে দেখো তো এইচ কত, বলছি আমরা 1 মিটার, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার, ঠিক আছে? 6400 কিলোমিটার, এটা তো বুঝতেছো, জানো, ওকে। পৃথিবীর ভর কত, 6 ইন্টু 10⁻²৪ কিলোগ্রাম। তোমার ভর কত, 60 কিলোগ্রাম বললাম মাত্র, তাই না? তো এখন পৃথিবীর ত্বরণ কত সেটা বোঝার জন্য, বাইর করার জন্য তুমি পৃথিবীকে কত মহাকর্ষ বলে টানতেছো সেটা বের করা লাগবে। তো তুমি পৃথিবীকে যে মহাকর্ষ বলে টানতেছো সেটাকে মনে করে বললাম আমরা এফ, এফ এর মান হবে কত, জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার।
আর স্কোয়ার, তাই না? এখন একটা দেখো, এই আর এর তুলনায় এই এইচ কি অত্যন্ত নগণ্য না, তাই না? তো আমরা আসলে এখানে আর প্লাস ওয়ান না করলেও চলে। জি এর মান কত? 6.673 ইন্টু 10⁻⁻11। এম এর মান কত? 6 ইন্টু 10⁻24। ছোট এম কত? 60 ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে কত? 6400 কিলোমিটার। এটাকে মিটারে নিলে আবার 10⁻³ দিয়ে গুণ করতে হবে না? 1 কিলোমিটার ইকুয়াল টু কি 10⁻³ মিটার না, নাকি 10⁻² মিটার? 10⁻³ মিটার, ঠিকই লিখছি। এটার উপর আবার স্কোয়ার আছে, আছে না? একটু আমাকে কষ্ট করে এই বলের মানটা বের করে দাও, যে এই বলের মানটা কত। এইটা কি পরিমাণ বল? যেই পরিমাণ বলে তুমি লাফ দেওয়ার পর ওই মুহূর্তে পৃথিবীকে যেই বল টানতেছো, বুঝতে পারছো? 0 নিউটন বলা যায়। তাহলে এখন তুমি কি বের করতে চাচ্ছ? পৃথিবী তোমার দিকে কত ত্বরণ অর্জন করবে, তাই না? তাহলে আমার আবার সূত্র হচ্ছে এফ ইকোয়াস টু কত? এম ইন্টু এ। তাহলে এ ইকোয়াস টু কত? এফ বাই এম। এফ কত আসছে একটু আগে? 0.586 ডিভাইডেড বাই 6 ইন্টু 10⁻24। কত আসে বলো? 9.7, তাহলে 9.8 ধরো, ইন্টু মাইনাস। এটা হচ্ছে পৃথিবী তোমার দিকে কত ত্বরণে আগাচ্ছে, আর এইটা হচ্ছে তুমি পৃথিবীর দিকে কত ত্বরণে আগাচ্ছ। কোন মানটা বড়? এই জন্যই তুমি পৃথিবীর দিকে চলে যাও, পৃথিবী তোমার দিকে আসার সুযোগ পায় না। তাহলে তোমার আর পৃথিবীর ত্বরণের মধ্যে অনুপাত কত? তোমার ত্বরণ 9.8, পৃথিবীর ত্বরণ 9.8 ইন্টু 10⁻⁻26। আমি কি বলতে পারি 10⁻26 হচ্ছে তোমার আর পৃথিবীর ত্বরণের মধ্যে অনুপাত? তোমার মানে পৃথিবীর ত্বরণের থেকে তোমার ত্বরণ 10⁻26 গুণ বেশি, বেশি। তোমার ত্বরণ বেশি, পৃথিবীর ত্বরণ কম। দিস ইজ ওয়াই তুমি পৃথিবীর দিকে যাও, পৃথিবী তোমার দিকে। এখন যদি প্রশ্ন তোমাদেরকে কখনো এরকম করে, 2 নাম্বারের জন্য বা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, কেন পৃথিবী থেকে কোনো বস্তুকে উপরে ছুঁড়ে মারলে দুইজন দুইজনকে অভিকর্ষ বলে আকর্ষণ করার পরেও পৃথিবী বস্তুর দিকে ছুটে যায় না? কেন, বুঝতে পারছো? অ্যান্সার করতে পারবা? সবাই কি করবে জানো? বহুত বাংলা কথা লিখবে, বাংলা কথা বাদ। তুমি ধরবা, মনে করি যে এই বস্তুকে ছোড়া হচ্ছে, সেই বস্তুর ভর হচ্ছে 1 কেজি বা সামথিং এলস, কিছু একটা ধরে নিবা এরকম, তারপর অনুপাত দিয়ে করাই দিবা। ব্যাপারটা হচ্ছে গিয়ে ইমপ্রেশনটা কি হবে তুমি চিন্তা করো স্যারের কাছে। শুধু দুয়ে দুই না, পরীক্ষার বাকি সবগুলাতে ওই যে 1 2। বাট ব্যাপারটা চমৎকার না? মানে এটা হচ্ছে একদম চাক্ষুষ। ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন একটা অ্যান্সার করবা, মানে অনেকভাবে অ্যান্সার করা যায়, রাইট? কখনো কেউ কেউ অ্যান্সার করে ওই যে ধরো বাংলা কথা জাস্ট কোন রকমে বললা, লিখলা, লিখে দিয়ে চলে আসলা, ওটা তো করাই যায়, সবাই করতে পারে। বাট দ্যাটস নট দ্য থিং। দ্য থিং ইজ যে আসলে কতটুকু করা যায় আর কি, এটাই। তো ওকে, আজকে এই পর্যন্তই তাইলে।